একজনই মাত্র, আর কেউ নাই? আচ্ছা, আমাদের আজকের সাবজেক্টটা থার্ড ইয়ারের এলোমিনা এবং ব্যারাইটা কার, এই দুইটা রেমেডি আজকে পড়াবো। তো এখানে আমি দুইজনকে হ্যান্ড রাইজ করতে দেখছি, কামরুন নাহার এবং ইসমতারা খাতুন। আপনাদের কি এই দুইটা রেমেডি সম্পর্কে পরিচিত আছেন, এলোমিনা এবং ব্যারাইটা কার? আসসালামু আলাইকুম। না ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই দুটো রেমেডি কখনো পড়ে মানে ব্যাট রেমেডিকে এই সম্পর্কে কি কখনো পড়েছিলেন, এই দুটো রেমেডি সম্পর্কে? মানে কিছু বলতে পারবেন অ্যালুমিনার যে একটা লক্ষণ কিংবা ব্যাটা কার্বের যে একটা লক্ষণ? না ম্যাম, আমার হালকা ফার্স্ট পাতলা টাইম। ভাবে। আচ্ছা, কামরুন নাহার, আপনারও কি একই অবস্থা? জি ম্যাম, পড়া। আচ্ছা, সমস্যা নাই, পড়া নাই, আমরা আছি, আমরা পড়াই দিব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। মনোযোগ সহকারে শুনলে আপনারা অবশ্যই সবগুলো রেমেডি জানতে পারবেন। তো আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু আপনাদেরকে টাচে রাখার জন্য কোশ্চেন করব, হ্যাঁ? আর আমি আজকে আন্তরিকভাবে দুঃখিত, এটা প্রথমে বলছি যে আমি পাওয়ার পয়েন্ট রেডি করেছিলাম এলোমিনা এবং ব্যাটা কার্বের উপরে, কিন্তু হঠাৎ করে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ক্র্যাশ হয়, হ্যাঁ, যার কারণে আমি আজকে প্রেজেন্টেশন দিতে পারছি না। অলরেডি আমি অনেকক্ষণ সময় নিয়ে জয়ন্তদার সাথে চেষ্টা করলাম, কিন্তু জয়ন্তদা আমাকে এটা সলভ করে দিতে পারলো না। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার পাওয়ার পয়েন্টে আমি আজকে প্রেজেন্টেশন দিতে পারছি না, বাট আমার সবকিছু রেডি করা ছিল। হ্যাঁ, তো যাই হোক, অসুবিধা নাই, পাওয়ার পয়েন্ট নাই তাতে কি আছে, আমি তো আছি সব সময়। একটা কিছু নাই মানে যে সেটা ফিল আপ হবে অন্য কিছু দিয়ে, তা তো না বিষয়টা। হ্যাঁ, আমরা আজকে সুন্দর করে একদম মানে পড়তে 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 শিখে ফেলবো ইনশাল্লাহ এলোমিনা এবং ব্যারাইটা কার থার্ড ইয়ারের সেকেন্ড ক্লাস আজকে আমার ম্যাথমেটিকের উপরে। আশা করি ফার্স্ট ক্লাসটা যারা উপস্থিত ছিলেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ সেকেন্ড ক্লাসটা আমি আলোচনা করছি। সেকেন্ড ক্লাসের প্রথম হচ্ছে এলোমিনা। এলোমিনা রেমেডিটি নিয়ে আমি বলতেছি। এলোমিনা রেমেডিটি হচ্ছে যাদের পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা, পক্ষাঘাত কি, যারা প্যারালাইসিসে আক্রান্ত থাকে, হ্যাঁ, প্যারালাইসিসে আক্রান্ত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এলোমিনা খুব ভালো একটা রেমেডি। শুধু প্যারালাইসিস না, এছাড়া ওনার আরো ক্লিনিক্যাল কিছু জায়গা আছে, যে জায়গাতে এই এলোমিনাটা খুব ভালো কাজ করে। কোথায় কোথায়, যেমন অ্যাটেক্সিয়া, অ্যালজাইমার ডিজিজ। আমি প্রথমে রোগগুলি এজন্যই বলে নিলাম কারণ এই মেডিসিনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বোঝানোর জন্য, যেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এবং এই ধরনের রোগে যদি আপনারা কখনো পান, অ্যাটেক্সিয়া, অ্যালজাইমার ডিজিজ, কনস্টিপেশন, ডিমেনশিয়া, ডিপ্রেশন, একজিমা, মাল্টিপল স্ক্লেরোসিস, তারপরে আপনার প্যারালাইসিস, পার্কিনসন ডিজিজ, ইউরিনারি রিটেনশন এবং ভার্টিগো, তাহলে কিন্তু আপনারা একবারের জন্য হলেও এই ইয়ের কথা চিন্তা করবেন, ব্যাটাকার কথাটা ভাববেন। এর জন্য আমি প্রথমে ক্লিনিক্যাল টার্মটা আপনাদেরকে বুঝাই দিলাম, কারণ ওই যে একটা বাংলায় কথা আছে যে আগে তো দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারী। দর্শনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু গুণটা বিচার করা যায় না। তাহলে ব্যাটা কার্ভের দর্শন হচ্ছে তার ক্লিনিক্যাল জায়গাটা কোথায়, মানে আমি কখন ব্যাটা কার্ভ ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে ব্যাটা কার্ভ খুব ভালো কাজ করে। যেমন ফিমেল জেনেটিলিয়াদের ক্ষেত্রে আমরা সবাই জানি পালসেটিলা, সিপিয়া, সিকেলিকর, অ্যাক্টেরেসিমোসা, এই মেডিসিন গুলি ফিমেল অর্গান গুলাতে খুব ভালো কাজ করে। তাহলে ব্যারাইটা কাপটা সরি এলোমিনাটা তাহলে কোথায় কাজ করে, তাহলে এটা জানার জন্য কিন্তু আমি ক্লিনিক্যাল টার্মটা আমি প্রথমে নিয়ে আসলাম। এখানে এই রোগগুলো সম্পর্কে হয়তো আপনারা পরিচিত না, যেমন অ্যালজাইমার রোগ, তারপরে পার্কিনসন ডিজিজ, এটা কিন্তু খুবই খুবই মানে জটিল রোগ। যে কথাটা আমি গেল ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে হোমিওপ্যাথি ম্যাথমেটিকা এবং অ্যালোপ্যাথি ম্যাথমেটিকার ভিতরে পার্থক্য কোথায়। এই জায়গাতে বলছিলাম যে এমন কিছু মেডিসিন রোগ আছে যেগুলো ডাক্তাররা পাওয়ার পরে প্রথমেই বলে দিবে যে এটা অ্যালোপ্যাথিতে সম্ভব নয়, আছে শুধু কি ম্যানেজমেন্ট। এবং এইটা কথাটা আমি আবার বলেছিলাম যে অ্যালোপ্যাথি যেখানে শেষ, হোমিওপ্যাথি সেখানে শুরু। এই যে দেখেন, এই যে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, এগুলি খুবই জটিল রোগ। এই রোগগুলি কিন্তু কখনোই অ্যালোপ্যাথিতে কিন্তু তারা কিউর করতে পারে, তারা কি করে ম্যানেজমেন্ট করে রাখে। এই অ্যালজাইমার ডিজিজটা কি, এটা একটা
মানে ব্রেনের সমস্যা, মাথার সমস্যা, সে কি হচ্ছে, সে পরিচিত মানুষদেরকে মনে রাখছে, যারা তার টাচে থাকে তাদেরকে মনে রাখে, কিন্তু যারা একটু অপরিচিত, মানে যারা হয়তো দেখা যায় সপ্তাহে 1 বা 2 বার আসতেছে বা টাচে নাই, মানে ফ্যামিলি ছাড়া যারা বাহিরের কেউ থাকে, তাদেরকে সে মনে রাখতে পারে না, যাকে বলে স্মৃতিভ্রম। এই স্মৃতিভ্রম রোগ, এটাকে আমরা সাধারণত অ্যালজাইমার ডিজিজ বলি। আর পারকিনসন সম্পর্কে আমরা জানি, হাত পা কাঁপাকাঁপি করে, এটা হচ্ছে এক প্রকার নিউরো প্রবলেম। এর জন্য কিন্তু অ্যালোমিনিটা খুব ভালো একটা রেমেডি। তো আসুন আমরা এখন অ্যালোমিনিয়াটা কি আছে সেটা ঢুকি, মানে অ্যালোমিনিয়া সম্পর্কে জানি যে আমি কিভাবে আমার পেশেন্টকে চিনবো যে সে আসলে অ্যালোমিনিয়ার পেশেন্ট কিনা। ওকে, ফাইন। তাহলে অ্যালোমিনিয়ার প্রথম কথাটা কি, প্রক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা বা স্মৃতিভ্রষ্ট, যেটা আমি যেটা দেখেন অ্যালজাইমার ডিজিজে পেয়ে গেলাম আমি। ফার্স্ট অ্যাটেক্সিয়া মানে কি, কাঁপাকাঁপি করে স্যার, হ্যাঁ, সে পা ফেলছে কিন্তু পাটাকে সে সমানভাবে ফেলতে পারছে না, কখন একটু উঁচা কখন একটু নিচা। এখানেও তার এগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যালুমিনাটা খুব ভালো কাজ করে। তাহলে আসেন এখন বলতে পারেন যে স্মৃতিভ্রষ্ট কি? স্মৃতিভ্রষ্ট কি সব ক্ষেত্রে স্মৃতিভ্রষ্ট? যারা পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, যাদেরকে আমরা মেন্টাল হাসপাতালে রাখি, তারাই কি স্মৃতিভ্রষ্ট? না। সমাজে এমন অনেক লোক আছে যারা হয়তো অনেক কিছু ভুলে যায় মনের অজান্তে। আচ্ছা, আজকে যে আমি সকালবেলা বাসা থেকে বের হইলাম, আমি যে তালা লাগাইলাম, চাবিটা কোথায় রাখলাম গো? ওগো শুনছো, চাবিটা যে কই রাখলাম আমি তো ভুলে গেছি। সে ভুলেই গেছে তার চাবিটা কোথায় রাখছে। মাঝে মধ্যে মোবাইলটা কোথায় রাখছে আমি ভুলে গেছি। চশমাটা কি আদৌ আমার ঠিক জায়গায় আছে, আমি ভুলে গেছি। এটাও কিন্তু একটা স্মৃতিভ্রমের একটু কিঞ্চিত লক্ষণ, যেটা হয়তো বা অ্যাকুইট, যেটা হয়তো বা ক্রনিক। এটা হচ্ছে অ্যাকুইট স্মৃতিভ্রম, তার হচ্ছে সে ভুলে গেছে সে কোথায় রাখছে, তার মনে নাই। এবং শুধু তাই না, মাঝে মধ্যে সে দুর্বলতার কারণে, মানে তার দুর্বলতা স্মৃতিভ্রমের আরেকটি কজেস, হ্যাঁ, যে ধরনের রোগীরা বেশি দুর্বল থাকে তাদের স্মৃতিভ্রমটা হয় বেশি। তো এই যে দুর্বলতার কারণে কিন্তু তার ভিতরে, হ্যাঁ অবশ্যই রেফারেন্স দিব। আমি প্রথম দিনই বলে দিয়েছি যে আমি বেশ কিছু বই ঘাটাঘাটি করে আমি লাস্টে আপনাকে রেফারেন্স দিয়ে দিব যে আমি কোন বই থেকে আপনাদেরকে পড়াচ্ছি। তো এই যে স্মৃতিভ্রষ্ট, এই স্মৃতিভ্রষ্টের কারণে কিন্তু সে সবসময় কিন্তু একটা আশঙ্কা ভাব থাকে। সে ভুলে যায়, কি ভুলে যায়, সে কি করতে চাচ্ছে, সে কিভাবে সময় পার করবে, তার নাম ভুলে যায়। পাশের বাসায় একটা বন্ধু আসলো, দেখে বসলো, আঙ্কেল আপনি কেমন আছেন? সেই একটু তাকায় আছে, ও যে আমাকে আনতে ডাকলো, কে গো? কই যেন তোমাকে দেখেছি গো বাবা, আমার তো মনে করতে পারছি না, কোথায় যেন দেখলাম তোমাকে। দ্যাটস মিন স্মৃতিভ্রম, মানে তার মনেই নেই যে সে তাকে কোথায় দেখেছে। এটাও কিন্তু একটা এই স্মৃতিভ্রমের লোক। আর পাশাপাশি কিন্তু পক্ষাঘাত, যেটা আমি অলরেডি বলেছি যে প্যারালাইসিস, যাদের প্যারালাইসিস সমস্যা থাকবে, ক্লিনিক্যাল টার্মগুলো এর জন্য আমি ফার্স্ট আপনাদেরকে নোটিস করছি। এই ধরনের চিন্তা থাকবে। এমনকি তার অনুভূতিগুলিও থাকবে কি কুয়াশাচ্ছন্ন, মানে কি, আফসা, সে ফিল করতে পারবে না, তার ভিতরে ফিলিংস পাওয়ারটা খুব কম থাকবে। হ্যাঁ, এই ফিলিংস পাওয়ারটা তার মধ্যে খুব কম থাকবে। ডিমেনশিয়া থাকবে। ডিমেনশিয়া মানে কি, সে অনেক কিছু ভাবতেছে, মানে ভাবছে কি, সে একদম শিওর যে তার জীবনে এটা ঘটে গেছে, কিন্তু আসলে সেগুলো কিছুই ঘটে নাই। সে ভাবছে যে একটু আগে আমার বাচ্চাটা অসুস্থ ছিল, সে হাসপাতালে ভর্তি হয়েছে, আমি নার্সকে দিয়ে দেখাইলাম, বা আমি ট্রিটমেন্ট করলাম, কিন্তু আসলে তার বাচ্চাটা সুস্থ আছে এবং তার সাথে আছে, কিন্তু সে বারবার একই কথা পুনরাবৃত্তি করবে। এটাকে হয়তো বা আমরা অনেকে না বুঝে বলি যে সে পাগল, কিন্তু নো, এটা হচ্ছে ডিমেনশিয়া, এটা একটা মানসিক রোগ। কিন্তু সেটা কিন্তু ডিমেনশিয়া থেকে, তার মানে কি, তার নার্ভ ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে কিন্তু এই রোগগুলি তার ভিতরে কিন্তু প্রভাব পড়ছে। তো যাই হোক, এটা হচ্ছে অ্যানোমিনার আরেকটি বিষয়। তো মেন্টাল ডালনেস, এটা কি থাকবে, এটার মাইন্ডে তার মেন্টাল ডালনেস থাকবে, এবং কি যে ডিসঅর্ডার ব্রিংিং উইথ অ্যাবসেন্ট মাইন্ডনেস, মানে কি সে সব সময় অ্যাবসেন্ট মাইন্ড থাকবে, তার মনে থাকবে না কিছু। তাকে এখন বললেন, জিজ্ঞেস করবে, হ্যাঁ কি যেন বললা গো, আমি তো ভুলে গেলাম। তার স্মৃতিতে কোনো কিছু সহজে পাওয়াটা অনেকটাই মানে কষ্ট হবে, যেটা কিন্তু আমরা ব্যারাইটা কার্ভের ভিতরেও পড়বো। অ্যালোমিনার ব্যারাইটা কার্ভের ভিতরে দেখেন একটু কিন্তু পার্থক্য আছে। ব্যারাইটা কার্ভের রোগীরা, আমি একসাথে দুইটাই তুলনামূলক পড়ে ফেলি, ব্যারাইটা কার্ভের রোগীদের মধ্যেও কিন্তু এই ডালনেস ভাবটা থাকে, সে কিন্তু ভুলে যায়, ভুলো মনে রাখে না। কিন্তু অ্যালোমিনিয়া ব্যারাইটা কার্ভের পার্থক্যটা কি, অ্যালোমিনিটা হচ্ছে এটা হচ্ছে তার পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা, শারীরিক দুর্বল, সে প্রচন্ড মানসিক চাপের ভিতরে দুর্বল। আর ব্যয়টা কাপটা হইতেছে তার শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে, এখানে তার খর্বতা আছে। যাই হোক, যখন আমি ব্যয়টা কাপটা পড়াবো একটু পরে, তখন আমরা অবশ্যই এই দুটোর ভিতরে আমি ডিফারেন্সিয়েশন কি সেটা আমি জানাবো।
আমি প্রথম লেকচারে একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা রেমেডি যদি আমরা পার্থক্য করে পড়তে পারি তাহলে কিন্তু আমি আমার রেমেডি কোনটা চুজ করতেছি সেটা কিন্তু খুব সহজে আমি বুঝে নিতে পারি যে আমার পেশেন্টের জন্য কোন রেমেডিটা মানে বেস্ট। এবং শুধু তাই না, একটা পেশেন্ট যখন আপনার দরজা দিয়ে ঢুকবে, এই দরজা দিয়ে ঢোকা থেকে আপনি যখন প্রেসক্রিপশন করে তার ওষুধটা হাতে পর্যন্ত দিবেন, এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মানে তার হাঁটা চলা কথাবার্তা, সে কি বলে, সে তার চাহনি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের লক্ষণ। একজন আপনি যদি একজন দক্ষ ডাক্তার এবং দক্ষ যদি একজন মানে কেস টেকার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার লক্ষ্য করবেন যে ও হাসি দিচ্ছে কিভাবে, ও কিভাবে মুখ লুকাচ্ছে। একটা বাচ্চা শিশু আপনার চেম্বারে আসলো, একটা ছোট বাচ্চা, তার ভিতরে আপনি কি লক্ষণ দেখবেন? সে কি মাইন্ড বলতে পারবে? সে কি তার ব্যথাটা বলতে পারবে যে মা আমার অমুক জায়গায় ব্যথা, তমুক জায়গায় ব্যথা? এখানে কিন্তু আমরা তার আচার আচরণ খেয়াল করবো। দেখবেন অনেক বাচ্চারা আছে টেবিলের উপরে সে চুপচাপ বসে থাকবে, অনেক বাচ্চারা আছে মার আচরের পিছনে মুখ লুকাবে, সে কথা বলতে যাবে না। আবার অনেকেই আছে সে বলবে সোজা ভাষায় উত্তর দিবে, এক একটা কথাকে সে কিন্তু সোজা ভাষা। দেখেন এই যে উত্তর, একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে আসলে চলে যাচ্ছি, কারণ ম্যাথমেটিকা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা পড়াতে গেলে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা এখানে করতে হয় ম্যাথমেটিকার মধ্যে। কারণ ম্যাথমেটিকাই হচ্ছে হোমিওপ্যাথির মূল ভিত্তি। হ্যাঁ, সাধারণ আরো অনেক কিছুই আছে, কিন্তু ম্যাথমেটিকার সাথে আলোচনা করতে গেলে এখানে অর্গানন চলে আসবে, এখানে প্যাথোলজি চলে আসবে, এখানে অ্যানাটমি চলে আসবে, এখানে আপনার প্র্যাকটিস অফ মেডিসিন চলে আসবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চলে আসবে। আর এই যে অর্গানন, প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি এবং সার্জারি, এগুলোর বোঝার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে খুব চমৎকার চমৎকার ডাক্তাররা আছেন, তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো আচ্ছা, এখন আমি আসি উত্তরদের প্রসঙ্গটা। আচ্ছা, ধরেন একটা পেশেন্ট আপনার চেম্বারে আসলো, হতে পারে সে বড়, হতে পারে সে ছোট, আমি শিশুদের দিয়ে বুঝি। আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা তোমার নাম কি? সে খুব মানে দ্রুত উত্তর দিল আপনার কথাটা, খুব দ্রুত, মানে কি হাসলি, সে খুব হাসলি উত্তর দিল যে আমার নাম সৈকত। সাপোজ আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, খুব দ্রুত। আপনি আবার জিজ্ঞেস করেন বাবা কি বললা তোমার নামটা, আমি তো বুঝলাম না। আমার নাম সৈকত। মানে উনি কিন্তু খুব দ্রুত অ্যান্সার দিল। এখানে আমি আমি নর্মালি একটা পেশেন্ট হলে কি বলতো, আপনি জিজ্ঞাসা করবেন বাবা তোমার নাম কি? আমার নাম সৈকত। এটা হচ্ছে একটা নর্মালি স্টেজে উত্তর দেওয়া, কিন্তু সে কি বললো, খুব হাসলি উত্তর দিল। এটা কিন্তু এটা যে একটা লক্ষণ, এটা আপনি মনেই করলেন না। এটা যে আধো একটা লক্ষণ, এর উপরে যে সত্যিকার একটা রেমেডি আছে, যেমন লাইকোপোডি এবং রাস্টক্স, চমৎকার দুইটা রেমেডি এটার উপরে, আপনি কিন্তু সেটা খেয়ালই করলেন। আপনি ভাবলেন যে ছোট মানুষ তো অবচেতন মনের প্রশ্ন উত্তরটা দিয়ে দিছে, কিন্তু না, এটা কখনোই না। হোমিওপ্যাথি মানে বিচক্ষণতা। হোমিওপ্যাথি মানে আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে পুঙ্খানুপুঙ্খ খুঁজে বের করতে হবে কোথায় লক্ষণগুলো আটকে আছে, কোন সিমটমের উপরে। তাহলে দেখেন, আবার একজন শিশুকে আপনার প্রশ্ন করলেন যে তুমি কোথায় থাকো? সিম্পলি, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? সে বলল আমি ক্লাস 2-তে পড়ি। এবার বলেন এই অ্যান্সারটা কি স্বাভাবিক মনে হলো? একজন বললো খুব দ্রুত, একজন বলতেছে খুব স্লোলি, আমি ক্লাস 2-তে পড়ি। তাহলে দেখেন দুইটা অ্যান্সারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমটা আমি বলছিলাম খুব দ্রুত উত্তর দাও, অর্থাৎ হাসলি। সেকেন্ডটা হচ্ছে কি খুব আস্তে আস্তে উত্তর দাও, মানে কি স্লোলি। তাহলে এখান থেকে কি আমরা মেডিসিন নির্বাচন করতে পারি না? এই স্লোলির ক্ষেত্রেও কিন্তু আমাকে আপনি যদি রেপার্টরি ঘাটাঘাটি করেন বেশ কিছু রেমেডি পাবেন। তার মধ্যে যেমন জেলসিমিয়াম আছে, মার্কসল আছে, ফসফরাস আছে, হেরিবোলাস আছে, পিক্রিক অ্যাসিড আছে। এখন আপনার কথা হলো যে ম্যাডাম এই যে স্লোলি বললো এর মধ্যে তো 5টা আছে, আমি আমার পেশেন্টকে কোনটা দেবো? আরে বাবা, সেটা বোঝার জন্যই তো ম্যাথমেটিকা, সেটা জানার জন্যই তো আপনাকে পড়তে হবে। জেলসিমিয়াম পড়তে হবে, মার্কসল পড়তে হবে, ফসফরাস পড়তে হবে, হেলিবোরাস পড়তে হবে, পিক্রিক অ্যাসিড পড়তে হবে। তাহলে আপনি কিভাবে জানবেন যে এই পেশেন্ট যে আমাকে স্লোলি উত্তরটা দিল তার রেমেডিটা কি হবে? এটার নামই হচ্ছে সিমটমের উপর ভিত্তি করে আপনি রোগীকে ট্রিটমেন্ট করলেন, এবং তারপরে তো আপনি অবশ্যই রেপার্টরি করবেন। এখন রেপার্টরি করলেন, অনেক কিছুই আসলো, ধরে নিলাম আমি একটা পেশেন্টকে আপনি রেপার্টরি করলেন, তার মার্কসল আসলো বা জেলসিমিয়াম আসলো বা পালসিটিল আসলো, কথার কথা। এখন আপনি তাকে কি দিবেন? কি দিবেন আপনি? আমার পেশেন্টটা কি হতে পারে? আমি তো রেপার্টরি করেছি ম্যাডাম, 3টা গ্রেডই ফার্স্ট আছে, প্রথমে পালসিটিল, দ্বিতীয়টা জেলসিমিয়াম, থার্ড মার্কসল। তখনও কিন্তু আপনাকে এই রোগীর আচার আচরণ, তার চাহিদা, সে কি বলছে, তার মাইন্ডের উপরে কিন্তু আপনাকে জোর দিতে হবে।
রুগীটা কি বললো, সে কি চাচ্ছে, তার ঘাম কেমন, তার কাতরতা কেমন, তার কথা কেমন, তার মন কেমন, তার স্বভাব কেমন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে এখানে দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে আমি এই দৃষ্টিতে দেখেছি, তার মানে আমার কাছে মনে হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে রুগীটা পালসেটিলা, এই দৃষ্টিকোণ থেকে রুগীটা জেলসিনিয়াম, এই দৃষ্টিকোণ থেকে রুগীটা মার্কস জানতে হবে। যেমন আবার অনেক পেশেন্টেরা আছে যারা আপনার কাছে আসবে, এসে বলবে, আপনি প্রশ্ন করলেন, আপনি কি, আপনার ব্যথা কোথায়, বাম পাশে না ডান পাশে, বাম পাশে কি বেশি ব্যথা করে? সে কথা বললো না, খালি মাথা দিয়ে একটু নাড়ালো। আপনি আবার বললেন যে আপনার ব্যথাটা কোথায় করে গো, বাম পাশে বেশি করে না ডান পাশে? সে হয়তো একটু হাত দিয়ে দেখালো ডান পাশে, সে কিন্তু কথা বলতে পারে, কিন্তু সে হাত দিয়ে দেখাচ্ছে যে ডান পাশে ব্যথা। কিন্তু আপনি যখন তাকে প্রশ্নটা করলেন তখন শুধু মাথাটা নাড়াইলো, এটাও তো একটা লক্ষণ। সে তো কথা বলতে পারে, তাহলে কেন বলতেছে না? তার মানে কি, নোট বাই, সেখানে নোট বাই করছে। এবং একটা মাত্র রেমেডি, এটা আমি যতটুকু জানি, সেটা হচ্ছে পালসেটিলা। তাহলে এখন আমি রেপার্টরি করলাম, আমার পালসেটিলা আসলো, সিপিএ আসলো, নাজভূমিকা আসলো, কিন্তু আমি রুগীকে যতবার প্রশ্ন করতেছি আমি আলাদা করতে পারছি না রুগীটাকে আমি কি দেবো। কিন্তু যখনই প্রশ্ন করতেছি তখন দেখি সে শুধু মাথা নাড়াচ্ছে। তাহলে কি আমার এতটুকু উপস্থিত জ্ঞান থাকবে না যে রুগীটা পালসেটিলা? সিপিএ হলে তো রুগী এভাবে আমাকে শুধু মাথা নাড়িয়ে বলতো না, সিপিএ হলে তো সে একদম মানে উদাসীন হয়ে আমার সাথে কথা বলতো, যে হ্যাঁ আপা আমার তো ব্যথা, এই যে বাম পাশে ব্যথা করে, আর কি বলবো, আর সহ্য করতে পারি না। নাক্স ভূমিকা হলে তো সে আমাকে রাগ করে ব্যথাটার উত্তর দিল। তাহলে পালসেটিলা হবে, কারণ পালসেটিলারা একটু মাথাটাকে নিচু করে কথা বলে। এদিকে গ্রেডও তিনটা সমান, পালসেটিলাও আপনি যা ধরেন 10 পয়েন্ট পেয়েছে, নাক্স ভূমিকাও 10 পয়েন্ট পেয়েছে, আবার ধরেন সিপিএও 10 পয়েন্ট পেয়েছে। তাহলে আমি কি আলাদা করতে পারবো না? তাহলে কিভাবে আলাদা করবো? এর জন্য প্রত্যেকটা রেমেডি কিন্তু প্রত্যেকটা রেমেডি থেকে আলাদা করার জন্য আমাদেরকে তুলনামূলক ভাবে পড়তে হবে। একটা লাইন পড়লাম, এটার সাথে কি তুলনা করা যায়, তুলনা করে করবো। যেমন আরো আছে, যেমন অসম্পূর্ণ কথা বলে অনেকেই, হ্যাঁ ইমপারফেক্ট, কোনো পারফেক্ট নাই, আপনি যা বলতেছেন কথার মধ্যে কোনো প্রকার সম্পূর্ণতা নাই, অর্ধেক অর্ধেক করে আপনি নিজে খেয়ে হারাই ফেলতেছেন। যে আমি রোগীকে জিজ্ঞেস করি একটা, সে তো অসম্পূর্ণ কথাবার্তা বলে। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। কাজেই একজন রুগী যখন আসবে, অনেকেই বলে যে ম্যাডাম রুগী দেখতে এত সময় লাগে, 5 মিনিটে তো একটা প্রেসক্রিপশন করা যায়। হ্যাঁ হতে পারে, এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে 5 মিনিটে একটা প্রেসক্রিপশন করা যায়, অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু আমি মনে করি জটিল যে রোগীগুলি আসবে তাদের প্রত্যেকজনকে যখন আপনি এরকম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে যাবেন, আপনার কিন্তু সময় একটু বেশি লাগবে। এতে করে কিন্তু রুগী আপনাকে যথেষ্ট পরিমাণের হেল্প করবে এবং ওরাও কিন্তু খুশি থাকবে যে না, আমাকে অনেক সময় নিয়ে অনেকটা যত্ন নিয়ে কিন্তু আমার সাথে উনি দেখেছেন। তো যাই হোক, আমি আসলে আমার মূল আলোচনায় ফিরে যাই। আসলে অনেক কথা থাকে, এগুলি এক এক সময় এক এক কথা, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে যেগুলি হয়তো আমার ক্লাস নেওয়ার প্রেক্ষিতে কিন্তু চলে আসে কথাগুলি। এগুলো এমন একটা বিষয় যেগুলি হয়তো বা আসলে মানে প্রেজেন্টেশনও দেওয়া যায় না বা বলেও বোঝানো যায় না। ক্লাসের প্রসঙ্গে এরকম অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে ফেলবো যেটা হয়তো বা আপনাদের খুবই ভালো কাজে লাগবে। তো ঠিক আছে, আমি আবার ফিরে যাচ্ছি মূল আলোচনায়। এলোমিনা, তাহলে এলোমিনার দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তার কি হচ্ছে, তার কিন্তু মানে প্রত্যেকটা লক্ষণে তো বেশ কিছু টিপ অফ দ্য আইস থাকে, মানে একদম চেনার এক লোক কথায় যাকে চিনি সেটা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে তার মলমূত্র সহজে বের হবে না, মানে শক্ত থাকবে। এটা কিন্তু একদম মানে আমার জানা মতে এবং আমি এ পর্যন্ত মোটামুটি যত রোগী দেখেছি তার মধ্যে তো এলোমিনা দুটো রোগী আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে কনস্টিপেশন, এবং কনস্টিপেশনটা কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আঙ্গুল দিয়ে সে মলটাকে টেনে আনতেছে। হ্যাঁ, এই কনস্টিপেশনের ক্ষেত্রে কিন্তু এলোমিনাটা কিন্তু খুব ভালো একটা রেমেডি, এই এলোমিনা মেডিসিনটা। তাহলে এখানে আমরা যদি তাদের মাইন্ডের দিকে আবার একটু ফিরে যাই, যে সে সবকিছুতে ক্যান নট বি হারিড, মানে কোনো কিছুই সে দ্রুত করতে পারে না এবং দ্রুত কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না, কারণ ওই যে তার একটা নিউরোলজি একটা প্রবলেম আছে, সে ভুলে যায়, সে ভুলমন হয়ে যায়, এটা হচ্ছে তার একটা বিষয়। আর সে কি হচ্ছে, তার হচ্ছে যে সে এলোমিনা রোগীরা সাধারণত নাইফ দেখে ভয় পায়, মানে ছুরি দেখে ভয় পায়, এবং তাদের ভিতরে একটা ডিমেনশিয়া কাজ করে যে আমি নিজেই ছুরি দিয়ে নিজেকে আঘাত করব। এটি এলোমিনা রোগীর মধ্যে থাকে। এবং এইটা ডেস্কটপ গাইডের একদম বোল্ড করে দেওয়া আছে, আপনাদের কারো কাছে যদি থাকে আপনারা দেখতে পারেন, এখানে দেওয়া থাকে যে সে হচ্ছে ফেয়ার অফ নাইফ অর ব্লাড, এবং কি সে রক্ত দেখেও ভয় পায়। এখানে কিন্তু আমাদের এই যে দেখেন, আমরা যখন কেস টেকিং নিব তখন কিন্তু অবশ্যই একটা রোগী কি দেখে ভয় পায়, কেন ভয় পায়, এটাও কিন্তু আমাদের জানা বিষয়। কোনো রোগী যদি আপনাকে এসে বলতেছে যে আমি চোর ডাকাত সাপ বিড়াল কুকুর কিছুই দেখে ভয় পাই না, কিন্তু আমি ছুরি দেখে রক্ত দেখে ভয় পাই,
তাহলে কি আপনার মনটা একটু জাগবে না যে এটা অ্যালুমিনিয়া রোগী হতে পারে? আর সাথে যদি দেখি যে সে আলু পছন্দ করছে না, যেমন আরো কিছু লক্ষণ আছে, আমি তো এত মানে আগায় যেতে পারছি না। অ্যালুমিনিয়া রোগীরা যেমন তারা আলু সহ্য করতে পারে না, খাবার যে আলুটা আমরা খাই পটেটো যেটাকে বলে, এটা তারা পছন্দ, এটা খেতে চায় না। এটা খেলেই তাদের দেখা যাবে যে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পাবে, কাশি বৃদ্ধি হতে পারে, উদরাময় হতে পারে, বমন হতে পারে, এ ধরনের রোগ লক্ষণ তাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পায়। তারপরে কি তাদের তাদের টয়লেট হইতেছে খুব টাইট, মানে কনস্টিপেশনে ভোগে অ্যালুমিনিয়া রোগীরা। এবং আরো হচ্ছে যেটা, যে তাদের স্কিন থাকবে খুব ড্রাই। মানে এত পরিমাণে ড্রাই থাকবে তাদের স্কিন, মানে যেটা আমরা বলি যে স্পষ্টিক ঝিল্লির অভাব থাকবে তাদের স্কিনে। তাদের ঠোঁট কর্নার দিয়ে ফেটে যাবে, তাদের হাত ফেটে যাবে, তাদের মধ্যে কিন্তু ঘাম কম। এবং এই ঘাম কমের কারণে কিন্তু এই অ্যালুমিনিয়া রোগীদের কিন্তু শুষ্কতা থাকে। আর এজন্য কিন্তু তারা শীতার্ত থাকে। দেখেন একটা সাথে একটা রিলেটেড, তারা শীত বেশি, কারণ ওই যে তাদের ঘাম কম, গরম হলে তো ঘাম হতো, ঘাম হলে কি হতো, স্কিনটা সফট হতো। কিন্তু এখন তো তার মধ্যে ঘাম নাই, কারণ সে হচ্ছে প্রচন্ড শীতকাত। তাকে যদি আপনি মানে কাঁথা দিয়ে বা কম্বল দিয়ে বা কোনো জড়ায় ধরে রাখেন, হয়তো সে একটু একটু ঘামলেও ঘামতে পারে। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তার স্কিন থাকে খুব শুষ্ক। দেখবেন যে এরকম সে কাঁথা গায়ে দিয়ে আছে। স্কিনের ক্ষেত্রে যেমন এই যে আমি প্রথমেই আমি কিন্তু ক্লিনিকের প্রোগ্রামে কিন্তু বলে দিয়েছি যে একজিমা। তাহলে এখন দেখেন মাথার কোন দিকে কাটানো, একজিমার একটা রুগী আসলো আপনার কাছে, দেখা যাচ্ছে রুগীটার একজিমা যে জায়গাটা হয়েছে সেটা খুব ড্রাই। চৈত্র মাসের মাটি ফাটা দেখেছেন আপনারা? চৈত্র মাসে যে মাটি ফাটে চৌচির হয়ে যায়, সেটা কি দেখেছেন কখনো? এই স্কিনে যদি আমি এরকম দেখতে পারি যে মাটিটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, খুব ড্রাই, যেটাই হোক, যেই উদ্ভিদটা বের হোক, যে ইরেপশনটা আছে সেখান থেকে কোনো প্রকার ডিসচার্জ বের হচ্ছে না, একটু আঠালো আঠালো, কোনো ডিসচার্জ না, একদম স্কিনটা শুকনা। এবং দেখা গেছে পেশেন্ট শীত কাতরের মতো সে কম্বল মুড়ি দিয়ে আছে। আপনি যদি তাকে কয়েকটা প্রশ্ন করেন যে আপনার কি ভুলুমন হয়, আপনার কি নিউরাজিক, এবং দেখা যাচ্ছে তার হাত কাঁপা, অথবা সে ভুলুমনা, সে আলু পছন্দ করে না, তার টয়লেটে কনস্টিপেশন আছে, তাহলে আমাদের কি ভুল হবে অ্যালুমিনিয়াটা তার জন্য সিলেক্ট করার জন্য? কারণ অ্যালুমিনিয়া তো তার স্কিনটা তো শুষ্ক আছে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলাদা ভাবে জেনে নিতে পারি। আচ্ছা, জেনারেল, তা জেনারেলে কি হবে? জেনারেল অ্যাগ্রাভেশন ইন দ্য মর্নিং অন ওয়াকিং, অর্থাৎ সকালবেলা যখন সে হাঁটাহাঁটি করবে, এই সময়টাতে তার সাধারণত সব রোগের বৃদ্ধি পাবে। এবং এই যে আরেকটা বলে নিলাম, ড্রাইনেস অফ অল দ্য মেমব্রেনস, অর্থাৎ মেমব্রেনস প্রত্যেকটা জায়গাতে তার শুষ্কতা থাকবে বেশি। আর একটা হচ্ছে সে হচ্ছে পটেটো আর আলু পছন্দ করবে না, একদম বোল্ড হরফে দেওয়া, একদম বোল্ড হরফে দেওয়া, ডেস্কটপ গাইডের একদম বোল্ড হরফে দেওয়া। শুধু ডেস্কটপ গাইডটা আমরা অ্যালেন স্কিন উঠে যান, প্রত্যেকটা গাইড দেখবেন এটা বোল্ড হরফে দেওয়া, যে পেশেন্ট আলু পছন্দ করে না। এলুমিনা, আমাদের রবীন্দ্র মোহাম্মদ স্যার এভাবেই সত্যি বলতো যে আলুমিনা মানে আলু আমার জন্য না। এটা হচ্ছে তার বোঝার একটা সহজ একটা সংকেত। তারপর আমি তার হেড যাই, তার মাথার দিকে যাই, তার মাথাতে কি হবে? তার ভার্টিগো আছে। তার কেমন ভার্টিগো? সেটা হচ্ছে ওটস আপন ক্লোজিং দ্য আইস, অর্থাৎ সে যখন চোখটা বন্ধ করবে তখন কিন্তু তার এই মাথাটা ঘোরাবে। এটা তো কোনিয়ামের মধ্যেও আছে, চোখ বন্ধ করলে মাথা ঘোরায়, শুইলে মাথা ঘোরায়। তাহলে এবার কোনিয়ামে অ্যালুমিনা কি? এখন তো তার আবার কোলিয়ামে ম্যাথমেটিক্যালে পড়তে হয়। দেখি কোনিয়ামে মাথা ব্যথাটা কি। যদি স্টুডেন্টেরা, যদি যারা, আমি এখানে অনুরোধ করবো যারা এখানে থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যখন একটা রেমেডি পড়বেন কখনোই একজন রাইটারের বই নিয়ে পড়বেন না। আচ্ছা, ক্যামেরা অন করে, ও আচ্ছা, সরি, আসলে আমি আজকে ক্যামেরা অন করার মতো প্রিপেয়ার না, আমি বাসায় চলে এসেছি তো আমার বেবিটা বারবার ডিস্টার্ব করতেছে। আমি ইনশাআল্লাহ নেক্সট টাইমে ক্যামেরা অন করে কথা বলবো। থ্যাংক ইউ আপনার ভালো গুড ইনফরমেশন দেওয়ার জন্য। তো দেখেন এখন একটু বুঝে নেন যে এই যে ভার্টিগো, মাথা ঘোরানোটা, তাহলে কোনিয়াম থেকে কি? কোনিয়ামেও আছে। তাহলে কোনিয়ামে কি? কোনিয়ামে হচ্ছে সেক্স সাপ্রেসড, যে ধরনের বিধবা মহিলা কিংবা পুরুষ এমন আছে তারা হয়তো বিদেশে চলে গেছে, কিংবা কোনো মহিলার কোনো কারণে হয়তো সেক্স সাপ্রেসড আছে, বা দেখা গেছে যে ঢাকায় থাকে, মহিলা গ্রামে থাকে বা পুরুষ গ্রামে থাকে, তাদের মধ্যে হয়তো কালে ভদ্রে একটা ফিজিক্যাল রিলেশন তৈরি হয়। এই ধরনের মহিলার ক্ষেত্রে যদি মাথা ঘোরায়, চোখ বন্ধ করলে যদি মাথা ঘোরায়, তাহলে কিন্তু আমরা কোনিয়াম ভাববো। কিন্তু সে না, তাহলে কিন্তু আমরা এলোমনি একবার দেখতেই পারি ভার্টিগোর ক্ষেত্রে, দেখি বাকি লক্ষণগুলো তার মধ্যে বিদ্যমান আছে কিনা। ওকে, তারপরে হচ্ছে এই ভার্টিগোটা তার কখন বাড়ে? সেটা হচ্ছে সকালবেলা এবং বিশেষ করে ব্রেকফাস্ট করার পরে। সকালের খাবার খাওয়ার পরে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার এই মাথা ব্যথাটা বেশি হয়।
এবং সাথে কি সে কিন্তু মানে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য সে কিন্তু দাঁড়ায়, মানে বসে আছে মাথা ব্যথা করছে সে দাঁড়াচ্ছে, কিন্তু তাতেও কিন্তু তার মাথা ব্যথাটা কোনোভাবে কমছে না, এবং কি হচ্ছে তার কিন্তু ফিটনেস হয়ে যাচ্ছে, মানে ঘন ঘন সে ফিট হয়ে যাচ্ছে এই মাথা ব্যথার কারণে, যেটা হয়তো কোনিয়ামের লক্ষণের মধ্যে পড়ে না। প্রত্যেকটা বিষয়ে আমরা এরকম ভাবে পার্থক্য করে বলবো, তাহলে কিন্তু ইজি ভাবে একটা রেমেডি কিন্তু শেখা যাবে। সেন্সেশন অফ এ কার্ভওয়েভ অন দ্য ফেস, তার মানে কি অ্যালোমোনিয়া রোগীরা সবসময় মুখের ভিতরে এমন একটা জাল আটকে আছে এরকম ভাবে, এটা কিন্তু গ্রাফাইটিস এর ফার্স্ট এবং সুপার গ্রেট লক্ষণ। গ্রাফাইটিস রেমেডি, গ্রাফাইটিস রোগীরাও কিন্তু মনে করে যে আমার মুখের ভিতরে কিছু জানি একটা মাকড়সার জাল ধরে আছে, এবং এই জন্য সে বারবার কিন্তু রুমাল দিয়ে মুখ মুছে। আমরা যখন সমাজে চলাফেরা করি, আমি যখন ফার্স্ট নিউ কামার ডাক্তার, আমি এখনো নিউ, আমি এখনো হোমিওপ্যাথির অনেক কিছুই জানি না, তা আমি সবসময় যখন ম্যাট্রিমিডি গুলো পড়তাম, যখন আমি রাস্তায় হাঁটতাম আমি লক্ষণ খুঁজতাম। আমি এমনও হয়েছে যে আমি ভিড়ের টিকিট কাটছি, আমি সেই লাইনে দাঁড়িয়ে আমি ম্যাট্রিমিডিকের লক্ষণ খুঁজছি, ও কি রুমাল দিয়ে মুখ মুছতেছে, ও তাহলে তো এর ভিতরে তো গ্রাফাইটিস লক্ষণ আছে। আয়োজনে দেখতেছি সে কি ঘন ঘন পানি খাচ্ছে, ও তাহলে তো মনে হয় বোধহয় মার্কসেলের রুগী গো, ঘন ঘন পানি খাচ্ছে। আয়োজন গরমে হাঁপাচ্ছে কিন্তু পানি বের করছে না, ও তার মানে মনে পালসেটি না। যদিও এক একটা লক্ষণ বেসিস করি, কিন্তু আমার মাথায় কিন্তু সবসময় চিন্তাধারা থাকতো যে এর লক্ষণটা কি, এ কি ধরনের পেশেন্ট, এর মধ্যে কি ম্যাট্রিমিডিগুলি লক্ষণ ভিত্তি পায়। আমি তো কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারতাম না যে আপনার মধ্যে কি এটা আছে, কিন্তু বাহ্যিক ভাবে কিন্তু আমি তার আচার আচরণের উপর ভিত্তি করে কিন্তু আমি মনে মনে একটা ম্যাট্রিমিডি কিন্তু তার জন্য আমি মানে সিলেক্ট করে ফেলতাম যে এ বোধহয় এটার রুগী। তাহলে এই যে দেখেন, এই যে ঘাম মোছে, এই যে সে তার মানে বুঝতেছে যে আমার মুখের ভিতরে মনে হয় মাকড়সার জাল বসে আছে, এটাকে চেনার জন্য সহজ উপায় কি? এটা কি রুগী আপনাকে সহজে বলবে? রুগী বলবে এটা তো কিছুই না, এটা কোনো ব্যাপার না, কিন্তু কি করে বুঝবেন? আপনার চেম্বারে একটা পেশেন্ট ঢুকলো, 10 জন পেশেন্টই ঢুকছে ধরে নেন, সাধারণত অনেক ভিড় হয়, পুরাতন চেম্বার যারা থাকে 5 জন বা 10 জন পেশেন্ট ঢুকলো, 10 জন পেশেন্টের মধ্যে দেখবেন একজন পেশেন্ট সে বারবার এভাবে মুখ মানে মুছছে, মানে রুমাল দিয়ে, তখন কি আপনার মাইন্ডে একটু জাগতে পারে না যে 10 জন পেশেন্ট ঢুকছে, একই ওয়েদার, আমার এখানে একই গরম, ওরাও বাইরে থেকে আসছে, এই পেশেন্টটা কেন বারবার মুখ তারে মুছছে? তখন যদি আপনি কেস টেকিং দেখার সময় তাকে একটু চট করে জিজ্ঞাসা করেন যে আচ্ছা ভাই আপনি তো অনেকক্ষণ যাবত আসছেন, অনেক দূর থেকে আসছেন, দেখলাম মনে গরমে ঘেমেও গেছেন, যাই হোক আদারওয়াইজ চট করে তার কিছু বলা যাবে না, এই যে দেখলাম যে আপনি রুমালখানা বের করে বারবার যে মুখ মুছতেছেন, এটা ভাই কি কারণে? তখন কিন্তু সে আপনাকে কারণ বলবে যে স্যার আসলে কিছু না, আমার কাছে কেন জানি মনে হয় আমার মুখের ভিতরে কেমন একটু মানে একটু জাল বা একটু মানে মুখ কথা একটু আনইজিনেস ভাব লাগে। উনি হয়তো নিজেও বুঝবে না আমার কাছে জ্বালায় মতো আনইজি ভাব লাগে, যখন আমি রুমাল দিয়ে মুখটা মুছি তখন আমার কাছে ফ্রেশ লাগে, বাস হয়ে গেল। এখন বলেন আপনি যদি এটা খেয়ালই না করেন তাহলে কি আপনি রুগীরে কখনো খুঁচায় বলতে যাবেন যে ভাই আপনি কি কখনো রাস্তায় যখন ঘামেন তখন কি রুমাল বের করে মুছেন? এটা কি রুগীরা কখনো বলবে? কখনোই বলবে না, কারণ রুগীরা তো রোগ নিয়ে বলে শেষ করতে পারবে না। আমার মাথা ব্যথা, আমার পায়ের ব্যথা, আমার মাথা এরকম করে বাড়ে, আমার পায়ের ব্যথা এরকম করে হয়, আমার বাম দিকে ব্যথা, ডান দিকে ব্যথা, তাহলে এই লক্ষণ আপনাকে সে কখন বলবে? তাহলে একটা ডাক্তারের কতটা বিচক্ষণতার প্রয়োজন আছে একটা মেডিসিন সিলেকশন করার জন্য। তাহলে দেখেন এই সিমটমটা কিন্তু অ্যালোমিনাতেও আছে, আপনি জিজ্ঞেস করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ডিফারেন্সিয়েশন হয়ে গেল যে কোনটা অ্যালোমিনা এবং কোনটা গ্রাফাইটিস। আচ্ছা, এবার আসি তার স্টমাক, অর্থাৎ তার স্টমাকে কি ধরনের লক্ষণ থাকবে। এটা তো আমি আগেই বলেছি, তারপরে এখানে দেওয়া আছে যে অ্যাভারশন টু আর অ্যাগ্রাভেশন ফ্রম পটেটোস, মানে সে আলু পছন্দই করবে না এবং আলু খেলেই তার বিভিন্ন ধরনের কমপ্লেইন দেখা দিবে। সে বলবে যে আমার পেটে একদমই আলু সহ্য হয় না। এখন আসেন, এখানে আবার কিছু কথা আছে। হ্যাঁ, অনেকে আমরা এই যে ভাবি যে যেমন ডায়াবেটিস একটা রোগী যখন আসে আমরা জিজ্ঞেস করি আপনি কি মিষ্টি পছন্দ করেন? বলে যে না 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 মিষ্টি তো খাই না, আমার তো ডায়াবেটিস সুগার হাই, আমি তো মিষ্টি খাই না। এটুকু বলাটাই কি আপনার জন্য শেষ হয়ে গেল? নো, মিষ্টি আমি খাই না এক জিনিস, মিষ্টি আমি পছন্দ করি কিন্তু রোগ লক্ষণ বৃদ্ধি পাবে কারণে খাই না, দুইটা কিন্তু দুই জিনিস। একজন আপনার আর্থ্রাইটিস প্রবলেম, তার ইউরিক অ্যাসিড বেশি, আপনি তাকে বললেন যে আপনি কি কি বলেন যে মুসুরের ডাল, তারপর আপনার যে আলু যেগুলো সাধারণত মাটির নিচে হয়, এই খাবারগুলোর থেকে ইউরিক অ্যাসিডটা বাড়ে। এই যে দেখেন ম্যানেজমেন্ট চলে আসতেছে, আমি কিন্তু পড়াচ্ছি এলোমি না, কিন্তু এখন কিন্তু চলে আসলো ম্যানেজমেন্ট। হ্যাঁ,
প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় রিলেটেড। আসলে কোনোভাবে এখানে মানে আপনাদেরকে স্কিপ করে যাব এর কোনো মানে সঙ্গতি এখানে নাই আর কি। হ্যাঁ, আপনারা যদি ক্লাসগুলি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কি শিখে যাচ্ছেন। এগুলো অভিজ্ঞতার ব্যাপার, এগুলো দক্ষতার ব্যাপার, এগুলো বইয়ের ব্যাপার। প্রত্যেকটা কথা কিন্তু প্রত্যেকটা বই দিয়ে নেওয়া এবং রেফারেন্স দেওয়া নেওয়া। আমি কোনো প্রেজেন্টেশন কখনো রেফারেন্স ছাড়া কোনো কিছু আমি এখানে উল্লেখ করি নাই। তো যাই হোক, এখন আপনাকে রোগী এসে বললো যে তার ব্যথা বেদনা অনেক, তার হাড্ডি গুড্ডি ব্যথা লাল হয়ে গেছে, তার দেখতে পাচ্ছেন যে তার আপনি রিপোর্ট দেখলেন ইউরিক অ্যাসিড বেশি। এখন তো রুগীর আপনি জিজ্ঞাসা করলেন, আপনি বলবেন যে আপনি কি পছন্দ করেন, সে কি বলবে যে আমি ডাল পছন্দ করি, কারণ এটা খেলে তো তার ইউরিক অ্যাসিড বেশি যায়। যেমন আমি বললাম ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে, ডায়াবেটিস রোগীর কি সে মিষ্টি খায় না, কারণ মিষ্টি খেলে তো ডায়াবেটিস বাড়ে। এইটুকুই খান্ত না, বরং আপনি এইভাবে বলতে পারেন যে আচ্ছা ধরেন আপনার ডায়াবেটিস নাই, আপনি ভুলে যান আপনার রোগের কথা। ডায়াবেটিস তো আপনার এখন দেখা দিল, কিন্তু আপনার জন্ম কত সালে, আপনি এখন এই পর্যন্ত আপনার বয়স এত 30 40 50 যাই হোয়াট এভার একটা বয়স তো তার থাকবে, আপনি দেখে তো বুঝতে পারবেন যে পেশেন্টের বয়স কত। এত বছর বয়সে কি আপনি কখনো কি মিষ্টি খাইছিলেন, বা মিষ্টি খাইতে আপনার কেমন লাগে, এটা কেমন লাগে? তখন রোগী বলবো যে হ্যাঁ এবার তো ঠিক বলছেন, মিষ্টি তো এককালে খুব পছন্দ করতাম, ছোটবেলায় যখন রাস্তা দিয়ে ঘুরতাম ফিরতাম, মা যখন মিষ্টি রাখতো আমি তো ভয়ে রাখতাম না, চট করে মুখে দিয়ে খাই ফেলতাম। অবশ্যই ছোটবেলার লক্ষণগুলি আলাদা, ছোটবেলা সবাই মিষ্টি পছন্দ করে। তারপরে হ্যাঁ, যখন আমার বয়স ছিল ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত আমি মিষ্টি খাইছি, কিন্তু যখনই না ডায়াবেটিস ধরা পড়লো, কি বলবো ডাক্তার বাবু, এখন তো আমি আর মিষ্টি খাইতে পারি না, কারণ আমার ডায়াবেটিসটা বেড়ে যাবে এই ভয়ে। তাহলে কি আপনার লক্ষণ দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল। সে মিষ্টি আসলেই পছন্দ করে, বাট তার রোগ লক্ষণ বাড়বে কারণে সে খায় না। তাহলে আমরা কোনটা ধরে নিব এখানে বলেন? যেটা খায় না সেটা কিন্তু না, তার কনস্টিটিউশন ধরার জন্য সেটা সে পছন্দ করত, এটাই কিন্তু আমাদের এখানে মেন। তো যাই হোক, সেই অ্যালোমিনা রোগীরাও আলু পছন্দ করবে না, সব ধরনের রোগ লক্ষণ বাড়বে। তাহলে ওরা কি পছন্দ করবে? হ্যাঁ, ওদের ক্র্যাভিংটা কি? অ্যালোমিনা রোগীরা কি পছন্দ করে, মানে ডিজায়ারটা কি, ক্র্যাভিংটা কি? তাদের ক্র্যাভিংটা হচ্ছে তারা সব সময় ড্রাই ফুড, শুকনা শুকনা যে ফলগুলি, হ্যাঁ এই ফলগুলি কিন্তু অ্যালোমিনা রোগীরা পছন্দ করে। এবং তাদের যে রাইসটা, হ্যাঁ যারা যে খায়, এটাও কিন্তু একটু ড্রাই ড্রাই, মানে ওরা সব ধরনের খাবারটা ড্রাইটা পছন্দ করে। আপনি ভাত নিয়ে আসবেন, অ্যালোমিনা রোগীরা ভাত দেখে দেখেন যে অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে ভাতটা অনেক সময় চিপতে যায়। হ্যাঁ, বা আমরা যেটাকে আমাদের ভাষায় যেটাকে বলি ম্যান্দা হয় ভাত, আমাদের আঞ্চলিক ভাষা আর কি, এটা মানে নরম হয়ে যায়। দেখবেন যে এই নরম ভাতটা দিলে রোগীরা পছন্দ করবে না। তারা বলবে কি আমার ভাত হবে ঝরঝর, একটার সাথে একটা যেন না লাগে, এতটা ড্রাই থাকবে, কারণ ওদের সবকিছুতেই ড্রাই। হ্যাঁ, ওদের মিউকাস মেমোরি এবং টয়লেটটাও কিন্তু ড্রাই, এবং টয়লেটটা ড্রাই কারণেই কিন্তু সে আঙ্গুল দিয়ে টেনে টেনে কিন্তু টয়লেট নিয়ে আসে। আবার নাক্স ভূমিকাও আছে, আঙ্গুল দিয়ে টেনে টয়লেট নিয়ে আসে। দেখো নাক্স ভূমিকা আলাদা করতে হলে তাহলে আমাকে নাক্স ভূমিকা যাইতে হবে, যে নাক্স ভূমিকার পেশেন্টদের কিভাবে টয়লেট থাকে, আর অ্যালুমিনিয়ার পেশেন্টদের কিভাবে টয়লেট থাকে। ব্রায়ানিয়াও টয়লেট টাইট। ব্রায়ানিয়াটা কি, ব্রায়ানিটা গুটলে গুটলে হবে, ছাগলের নাদার মতো হবে, তার পানি পিপাসা থাকবে না, ঘন ঘন পানি খেতে চাবে। হ্যাঁ, আবার এদিকে তার বাতাস ঠান্ডা ঠান্ডা লাগবে বেশি, এটা ব্রায়ানিয়া। আবার নাক্স ভূমিকা কি, নাক্স ভূমিকা হচ্ছে তার নিষ্ফল ব্যাগ থাকবে, তার হচ্ছে যে ঘন ঘন সে বাথরুমে যাচ্ছে, তার পায়খানা টাইট শক্ত, কিন্তু তার কাছে মনে হচ্ছে আরেকটু যদি টয়লেট করতাম তাহলে মনে হয় আমার ভালো লাগতো, এই যে আরেকটু, এটা হলো নাক্স ভূমিকা। অ্যালোমিনা কিন্তু আবার তা হবে না, অ্যালোমিনা একবারই পায়খানা করবে, টয়লেট একবারই হবে বা দুইবারই হবে, কিন্তু তার টয়লেটে টেনে নিয়ে আসবে এবং ড্রাই থাকবে। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা 3টে রেমেডি, এরকম প্রত্যেকটা লক্ষণের উপরে কিন্তু বিভিন্ন রেমেডি কিন্তু ডিফারেন্সিয়েশন আছে। যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু এক একটা রেমেডি থেকে একটা রেমেডি খুব চট করে আমরা তুলে ধরতে পারবো। তো যাই হোক, এখানে আরেকটা হচ্ছে কি রেকটাম। আচ্ছা, রেকটাম খুব ভালো একটা মানে অঙ্গ, এর উপরে কাজ করে, অ্যালোমিনার উপরে কাজ করে। রেকটামটা হচ্ছে কি দ্য সেভারাল কনস্টিপেশন ইউজুয়ালি উইদাউট গ্রেস অ্যাজ টু স্টুল। হ্যাঁ, মানে আর্জেন্ট স্টুল মানে হইতেছে তার বেশিরভাগ সময় তার কনস্টিপেশন থাকে, খুব কম সময় আছে যে সময়টা হইতেছে তার ইজি ভাবে স্টুলটা পাস হয়। এবং এই যে এটাও কিন্তু দেখেন একদম মানে ফার্স্ট গ্রেডের, একদম স্টার দেওয়া। সেটা কি কনস্টিপেশন অর স্টাবন দ্যাট দিস পেশেন্ট ইজ ইম্পাস টু অ্যাসিস্ট দ্য রিকপস উইথ দিস ফিঙ্গার্স, মানে হইতেছে যে সে তার ওই যে কথাটা বললাম যে আঙ্গুল দিয়ে আনার চেষ্টা করে, আঙ্গুল দিয়ে আনার চেষ্টা করে, যার জন্য কিন্তু সে মানে তার টয়লেটটা কিন্তু ক্লিয়ার মনে হয় না, সে টয়লেটটাকে আঙ্গুল আনার চেষ্টা, কারণ তার হচ্ছে ড্রাইনেস থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি, আঙ্গুল দিয়ে আনার চেষ্টা করে তার টয়লেটটা। তাহলে এখানে দেখেন আমরা টয়লেটের সম্পর্কে জানলাম। তারপরে তার কি, তার প্রেগনেন্সি অবস্থায়ও কিন্তু
তার টয়লেটটা টাইট থাকে। এখানে টয়লেট বলতে কিন্তু স্টুলটা বুঝিয়েছি। হ্যাঁ, এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসে। এই যে আমরা যখন বলি যে আপনার টয়লেট কি কনস্টিপেশন আছে, অনেকে বলে ফেলো যে হ্যাঁ আমার টয়লেট টাইট। এখানে দেখেন কনস্টিপেশনের কিন্তু দুইটা লক্ষণ আমি বলতে পারি। একটা হচ্ছে আমার 2-3 দিন পরে পরে টয়লেট হয় কিন্তু স্টুল নরম, এটাও কনস্টিপেশন। কি হচ্ছে 2-3 দিন পরে পরে আমার টয়লেটে যাইতে হয় কিন্তু স্টুলটা নরম, মানে কি পায়খানার যে ভিতর থেকে মলটা বের হচ্ছে এটা আমার নরম, কিন্তু আমার 2-3 দিন পর টয়লেটে যেতে হয়। তার মানে কি রেকটাম কনস্টিপেশন। আবার এটাও কিন্তু আছে যে না আমার প্রত্যেক দিনই আমার টয়লেট হয় কিন্তু স্টুলটা শক্ত, তাহলে এটাও কিন্তু কনস্টিপেশন। তাহলে দেখেন দুইটা আঙ্গিকে কিন্তু আমাদের কনস্টিপেশন। এটা হচ্ছে স্টুল হার্ড, হ্যাঁ, যেটা আমার হচ্ছে আমার স্টুলটা হচ্ছে শক্ত কিন্তু আমি রেগুলার আমার টয়লেট হচ্ছে। তাহলে এখানে কিন্তু বুঝার বিষয় আছে। একটা আছে সময় নিয়ে, হ্যাঁ, এই যে আপনি তখন কিন্তু আপনারা এই কোশ্চেনটা করবেন যে আপনি যে টয়লেটটা করলেন এই টয়লেটটা কি আপনার অনেকক্ষণ সময় নিয়ে হয়, মানে আপনি বাথরুমে কি অনেকক্ষণ সময় নিয়ে বসে থাকেন নাকি চট করে গিয়ে চট করে হয়ে যায়। তখন রোগী বলবে যে না আমি অনেকক্ষণ সময় লাগে আমার টয়লেট করতে, কারণ আমার টয়লেটটা শক্ত হয়, ঝামার মতো বের হয়, ভিতর থেকে গুটলে গুটলে বের হয়, যখন বের না হয় তখন সেটা আমি আঙ্গুল দিয়ে পালস করার চেষ্টা করি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কনস্টিপেশন তার মধ্যে, তার স্টুলটা হচ্ছে হার্ড। তাহলে কিন্তু দেখেন একটা কেস টেকিং হচ্ছে ম্যাট্রোমেডিকার ঔষধ নির্বাচনের আয়না। আপনি যত সুন্দর করে কেস টেকিং করতে পারবেন তত সুন্দর করে একটা ওষুধ নির্বাচন করতে পারবেন। আর ম্যাট্রোমেডিকা হচ্ছে সেই ওষুধ নির্বাচন করার একটা পন্থা। যত ম্যাট্রোমেডিকা জানবেন, যত প্রত্যেকটা রেমেডি থেকে প্রত্যেকটা আলাদা করতে পারবেন, তত কিন্তু আপনি খুব সুন্দর একটা রেমেডি কিন্তু সিলেকশন করতে পারবেন। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপরে আছে কি আসলে সময় তো সংকীর্ণ, এত অল্প সময়ের ভিতরে দুইটা রেমেডি কাভারেজ দেওয়া কিন্তু সো টাফ। হ্যাঁ, তারপরে আমি যেটা বলতেছি এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস এর ভিতরে আমি যেটা আমি একদম টিপ অফ দা আইস যেটা, সেটা হচ্ছে হ্যাভিনেস অফ লিম্বস, প্রোগ্রেসিস অফ প্যারালাইসিস। হ্যাঁ, তার মানে তার লিম্ব মানে কি লোয়ার লিম্ব এবং আপার লিম্ব, একটা হচ্ছে নিচের অঙ্গ, একটা হচ্ছে উপরের অঙ্গ। লোয়ার লিম্ব সাধারণত 2টা পা, আপার লিম্ব হচ্ছে 2টা হাত। হ্যাঁ, এই যে প্যাথোলজি চলে আসলো, অ্যানাটমি চলে আসলো, অনেক কিছু আসে, আসলে ম্যাথমেটিক্স পড়াতে গেলে অনেক কিছু আসে। তো এই যে হাত পা গুলি, হ্যাঁ এই হাত পা গুলিতে তার হচ্ছে কি থাকবে, প্যারালাইসিস ভাব থাকবে এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে। হাত পা গুলি প্যারালাইসিস ভাব থাকবে। এছাড়া তার রিমোটিজম থাকবে, যে রিমোটিজম হচ্ছে তার রাতে বাড়বে এবং ব্যাটার সে মোশন যখন সে চলাফেরা করবে তখন কিন্তু সে ব্যাটারে থাকবে, ব্যাটার পজিশনে থাকবে। তার স্কিন কি, স্কিন তো আমি প্রথমেই বলে দিয়েছি ইচিং থাকবে এবং কি থাকবে, ড্রাই থাকবে। প্রত্যেকটা ইচিং এ ড্রাই থাকবে এবং সে যখন স্ক্র্যাচিং করবে, হ্যাঁ, তখন সেই জায়গা থেকে ব্লিডিং হবে। এই যে দেখেন এখন একটা পয়েন্ট আসে, স্ক্র্যাচিং করলে ব্লিডিং কিন্তু সালফারেরও হয়, কিন্তু সালফার গরম কাতর, অ্যালুমিনা শীত কাতর। সালফার মিষ্টি পছন্দ করে, আলুও পছন্দ করে, কিন্তু অ্যালুমিনা আলু পছন্দ করে না, সে শুকনা খাবার পছন্দ করে। তাহলে দেখেন অবশ্যই হ্যানিম্যান আমাদেরকে এমন ভাবে ম্যাট্রোমেডি গুলাকে মানে লিপিবদ্ধ করে গেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাট্রোমেডি থেকে আলাদা করতে পারি। এক মায়ের যদি 8টা যমজ সন্তান থাকে সে কিন্তু ঠিকই যেমন আলাদা করতে পারে, ওরকম ম্যাট্রোমেডিকার জ্ঞান যদি আপনি থাকে তাহলে আপনি প্রত্যেকটা ম্যাট্রোমেডিকাকে প্রত্যেকটা থেকে আলাদা করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি অ্যালুমিনিয়াম তো চলে গেল, এখন আমি বোরাক্স নিয়ে একটু পড়াচ্ছি, যেহেতু সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। আসলে ম্যাথমেটিকা আমি শুরু করলে আমার মনে হয় আমি ঘন্টা পর ঘন্টা পড়াই, আমার চাহিদা শেষ হয় না ম্যাথমেটিকা পড়ানোর। এটা আমি জানি না এটা কেন, আমার মানে আরো যদি সময় পেতাম আরো পড়াইতাম, আরো পড়াইতাম, আরো পড়াইতাম। যাই হোক, সময় যেহেতু ধরা বাধা, বোরাক্সে চলে যায়। বোরাক্স কি, ও না বোরাক্স না তো, কি যেন ছিল ম্যাথমেটিকা একটা, আরেকটা হচ্ছে সরি ব্যারাইটাকার, আমি বোরাক্স বলে ফেলছি, ব্যারাইটাকার। তাহলে ব্যারাইটাকার্বেরও কিন্তু বেশ কিছু, থ্যাংক ইউ যে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ দেওয়া হলো। ব্যারাইটাকার্বের প্রথম লক্ষণটা হচ্ছে সে কিন্তু খর্বতা থাকবে। খর্বতা কি, খর্বতা মানে তার হচ্ছে দৈহিক খর্বতা এবং মানসিক খর্বতা দুইটাই। সে দৈহিক মানে দেখতে একটু ছোটখাটো হবে, আবার তার মানসিক দিক থেকেও কিন্তু সে একটু ছোটখাটো হবে। ছোটখাটো মানে কি, মানে অস্বাভাবিক হবে। যেমন আপনি যদি দেখেন যে 80 বছরের এক বৃদ্ধ লোক, সে হয়তো 18-19 বছরের একটা বাচ্চার সাথে ডাঙ্গুলি খেলতেছে,
বিষয়টা কি দৃষ্টিকটু না, বা বিষয়টা কি একটু অবজার্ভ করার মতো না? 80 বছরের একজন 70 বছরের একজন মানুষ সে দেখা যাচ্ছে ডাঙ্গুলি খেলতেছে, মানে কি সে দৈহিক বাড়ছে তার, কিন্তু তার মনটা এখনো শিশু সুলভ আছে। এটাই হচ্ছে ব্যারাইটা কার্ভের একমাত্র লক্ষণ, যে সে দৈহিক ভাবে বাড়ছে কিন্তু তার মনটা ছোটই আছে। আবার দেখা যাচ্ছে কিছু খর্বাকৃতি লোক, মানে সে তার বয়স বাড়ছে কিন্তু সে বামুন, মানে আমরা যেটাকে খর্বাকৃতি বলি বামুন, এ আছে, কিন্তু এরও দেখা যাচ্ছে যে মানসিক বিকাশটা তার হয় নাই। যে সময় যে বিকাশটা তার হওয়ার কথা ছিল, সেই বিকাশটা তার ভিতরে হয় নাই, অর্থাৎ শারীরিক এবং মানসিক দিক থেকে খর্বতা। এটা কিন্তু শুধুমাত্র ব্যাটা কার্ভ না, এটা কিন্তু আপনার মেডোরিনাম, জোকোসিস, ক্যালকেরিয়া ফস, তারপর সালফার, এগুলোর মধ্যেও কিন্তু আছে। এগুলি মেডিসিনের মধ্যেও কিন্তু আমরা এই লক্ষণটা খুঁজে পাই। কিন্তু তার এই যে মানসিক, সে বুদ্ধিমান, মানে কখন কাকে কি বলতে হবে, অনেক সময় আছে না যে আমরা কথা বলতেছি, অনেক লোকেরা আছে যে বুদ্ধিমত্তার সাথে কখন কি বলতে হবে বুঝে না। আমরা বলি যে কি ব্যাপার, আপনার দিন দিন খালি বয়সী হয়েছে, আপনি বোকার মতো কথা বলেন কেন? আছে অনেক সময় দেখবেন যে আমরা যখন কথাবার্তা বলি এরকম হয়ে যায়, তখন থেকে বুঝতে হবে যে তার আসলে যে সেন্সটা থাকা দরকার সে জায়গায় কিন্তু সেটা সে প্রয়োগ করছে, তার বুদ্ধি এখনো সেই বাচ্চাদের মতো আছে। এটা কিন্তু ব্যারাইটা কার্ভের একটা প্রথম এবং প্রধান লক্ষণ। তারপরে কি থাকবে ব্যারাইটা কার্ভের রোগীদের, সরি, ধাতুগত, মানে এটা হচ্ছে একটা গন্ডমালা, আমরা যেটা বলছি স্কোফুলার দোষ, মানে হচ্ছে যে তার লিফ নোড গুলি, হ্যাঁ স্কোফুলাটা কি, এখানে স্কোফুলাটা হচ্ছে তার লিফ নোড, তার ঘাড়ে বা আমাদের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু কিছু লিফ নোড আছে, এই লিফ নোড গুলি তার ফুলে যাবে, এবং বেসিক্যালি তার টনসিলটা বেশি ফুলবে। টনসিলটা বেশি ফুলবে, টনসিলটা বেশি জায়গায় ফুলে যাবে, এবং দেখা যাবে যে এগুলি মানে পুজ হবে, ফুলে যাবে, পুজ হবে, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিছুদিন ভালো থাকবে, আবার দেখা যাবে যে তার মধ্যে এই জিনিসগুলো মানে প্রভাব হচ্ছে বেশি। তারপর আর কি থাকবে, আমি কিন্তু একদম মানে খুব তাড়াতাড়ি করতেছি। আর হইতেছে যেমন ধরেন যে পুয়ে পাওয়া রোগদের মতো, হ্যাঁ পুয়ে পাওয়া তো আমরা বুঝি, যেমন মনে হতেছে যে একদম নিউট্রিশনে ভুগতেছেন, সে তার ভিতরে আসলে কোনো পুষ্টির অভাব আছে, বা একটু অযত্ন অবহেলা, যেমন লাইকোপোডিয়ামের রোগী, লাইকোপোডিয়াম রোগীগুলো দেখতে কি, তার বয়স হচ্ছে 20-25, কিন্তু তাকে দেখে মনে হয় 35-40 বছরের মতো বয়স। ঠিক ওরকম, কিন্তু লাইকোপোডিয়াম রোগীগুলো কিন্তু মানসিক দিক থেকে আচরণ এটাই, বাট ব্যারাইটা কার্ভের রোগীগুলোর মধ্যে মানসিক দিক থেকে এরকম ঠিক অতটা অ্যাডাল্ট না, তারা কিন্তু ওই যে খর্বতার মতো করে পড়তেছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি যদি তার মেন্টাল না দিকে দিই, রিলাইন মেন্টাল ডেভেলপমেন্ট, মানে তার মানসিকটা অনেক দেরি করে ডেভেলপ হয়, খুব সহজে হয় না, অনেক দেরি করে। আমি রিসেন্ট একটা ব্যারাইটা কার্ভের মানে রোগী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখা যাক, এটার ফলো আপ একসময় হবে। দেখা যাচ্ছে যে তার ভিতরে সে উচ্চতা লম্বাই অনেক বাড়ছে, কিন্তু তার ভিতরে মানসিক কোনো বুদ্ধি নাই, সে তাকায় আছে স্টারলাইট একদম কেমন করে অপলক দৃষ্টিতে, মানে এমন তাকানি, মানে যেটা হয়তো বলতে একটু অড লাগে, যে একজন মানে বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডের দিকে যেরকম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পেশেন্ট ঠিক আমার দিকে ওইভাবে তাকায় আছে। এবং যতবার আমি তাকে কোশ্চেন করলাম, দেখলাম যে সে ওইভাবে তাকায় আছে, সে কথা বলে না, সে মুচকি হাসি দিয়ে কথা বলতেছে। তার দৈহিক গঠন শর্ট, এবং তার মানসিক বুদ্ধিবন্তিতাও তার ভিতরে দেখতেছি যে শর্ট আছে। তো এই যে বিষয়গুলো, এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সে ব্যারাইটা কার্ভের রোগী। এছাড়া তো আমি আরো পুরো রেপার্টরি করে আমি তাকে ব্যারাইটা কার্ভ দিয়েছি। তো দেখা যাক এটা ফলো আপে কি হয়। তো কি হলো এখানে দেখেন, চাইল্ডনেস বিহেভিয়ার, অর্থাৎ তার শিশু সুলভ আচরণ থাকবে, এবং সে সবসময় ইজিলি ইনফ্লুয়েসড হয়ে যাবে, মানে কি খুব সহজে আপনি তাকে পটাইতে পারবেন। একটা বাচ্চা, তাকে যদি আপনি একটা চকলেট দেন, সে পড়বে না। এবং যারা যে আমাদের সমাজে যারা আমরা বলি যে কি বলে ছেলে ধরা কি করে, একটা বাচ্চার কাছে যায়, কিনি মিনিয়ে কথা বলে, দুইটা চকলেট দিলে বাচ্চা কিন্তু পটে যায়। ঠিক ব্যারাইটা কার্ভ পেশেন্টের কিন্তু বয়স হবে, কিন্তু আপনি তাকে খুব সহজে আপনার দিকে নিতে পারবেন, মানে ইনফ্লুয়েন্স করতে পারবেন তাকে। বাট একজন সুস্থ সবল মানুষ কিন্তু খুব সহজে কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করবে না, কারণ সে বুঝতে পারবে যে আপনার ব্যক্তিটা কেমন। এটা ব্যারাইটা কার্ভের রোগীদের মধ্যে আছে। তারপরে কি আছে, তারপরে হইতেছে সে তার সেলফ কনফিডেন্স কম কারণেই কিন্তু সে আপনার দেখে ইনফ্লুয়েন্স হবে, কারণ সে তো বুঝতেছে না কোনটা ভালো কোনটা মন্দ, কারণ ওই যে তার ভিতরে একটা খর্বতা বা মানসিক একটা মানে ডিস্ট্রয় তার ভিতরে একটা আছে, যার কারণে কিন্তু সে সহজে বিষয়টা ধরতে পারছে না। হ্যাঁ, তারপরে আরেকটা বিশেষ লক্ষণ ব্যারাইটা কার্ভের রোগীদের মধ্যে আছে, সেটা হচ্ছে তারা যখন নার্ভাস ফিল করে, হ্যাঁ
তখন কিন্তু তার নিজেরা নখ কাটে। দেখেন আপনার চেম্বারে এমনও রোগী আসবে যারা পা নাচাবে, যারা নখ কাটবে, যারা মুচকি হাসি দিবে, যারা নিজের আঙুল নিজে কাটবে, এরকম অনেক লক্ষণও কিন্তু আমাদের অনেক মেডিসিনকে কিন্তু ক্রিয়েট করে। তাহলে ব্যারাইটা কার্ভ একটা লক্ষণ আমরা জানলাম, যখন সে নার্ভাস ফিল করবে, সবসময় না, আপনার কাছে আসলেও সে নার্ভাস ফিল করছে, আল্লাহ গো ডাক্তারবাবু কি যে বলবে না বলবে, কি যে অবস্থা, দেখলেন যে সে সাথে বসে বসে নখ কামড়াচ্ছে, যে কোনো একটা নখ সে কামড়াচ্ছে। এখানে আবার 5টা নখের কামড়ানোরও কিন্তু মেডিসিন আছে। কোন নখের ক্ষেত্রে, বৃদ্ধাঙ্গুল না তর্জনী নাকি মধ্যমা, যাই হোক। তো এই যে দেখেন নখ কাটতেছে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে নখ কাটতেছে, নার্ভাস ফিল করছে, তার মানে এটা কিন্তু ব্যাটা কার্ভের রোগী হলেও হতে পারে। তারপরে দেখে আমরা যদি তার মাথাটার কথা চিন্তা করি, তার মাথা হইতেছে কি প্রিমিউচুয়াল, মানে ওই যেটা আমি লাইকোপোডিয়ামের মতো বললাম, যে তাকে দেখতে বোঝা যাবে একদম বৃদ্ধ বয়স্কদের মতো, তার চেহারা হবে বৃদ্ধ বয়স্কদের মতো। হ্যাঁ, এবং তার কিন্তু জিহ্বা প্যারালাইসিস, যাদের জিহ্বা প্যারালাইসিস, একটু ভেবে দেখেন, জিহ্বা যাদের প্যারালাইসিস আছে, হ্যাঁ, তাদের, এবং স্কুল থেকে হেডেক, মানে আপনি যখন তার কেস টেকিং নিবেন, সে বলবে যে আমার স্কুল বেলা থেকে আমার মাথা ব্যথা। এই স্কুল হেডেক যাদের মধ্যে আছে তাদেরও কিন্তু এই ব্যাটা কাপটা খুব ভালো কাজ করে। এছাড়াও তার পুরো ধরনের ক্রনিক ইনফ্লামেশন থাকে, বিশেষ করে টনসিলে যদি ক্রনিক ইনফ্লামেশন থাকে, গ্ল্যান্ডটা যদি ফুলে যায়, শক্ত হয়ে যায়, পুজ বের হয়, তাহলে কিন্তু আমরা একবার ব্যাটা কাপের কথা চিন্তা করতে পারি। তাহলে আর কি কি, এটা কোথায় কোথায় কাজ করে, এটা ক্লিনিক্যাল ইয়াটা কোথায়, টার্মটা কোথায়, সেটা হচ্ছে ক্লিনিক্যাল টার্ম অ্যালোফেশিয়া। হ্যাঁ, অ্যালোফেশিয়াটা কি? অ্যালোফেশিয়াটা হচ্ছে যে আপনার এই যে চুল উঠে যাওয়া। নর্মালি তো চুল উঠে, কিন্তু এটা আবার অ্যালোফেশিয়া কেন? অ্যালোফেশিয়া মানে ভিতর থেকে খানিক কিছু চুল আপনার মধ্যে নাই, উঠে যাচ্ছে। হ্যাঁ, অ্যানজাইটি ডিসঅর্ডার যেটাকে বলে এটা। তারপরে সার্ভাইকাল ভাস্কুলার অ্যাসিস্ট, হ্যাঁ, সিবিএ যেটা আমরা বলি, এই রোগটার ক্ষেত্রে। এবং যে কোনো কিছু ডেভেলপ যদি ডিলে হয়, যে কোনো কিছু, যেমন যে মানসিক দুর্বলতা, মানসিকটা কম, তার উচ্চতাটা ডিলে হচ্ছে, ডিলে, এখানে কিন্তু আবার ক্যালকেরিয়া কার্ভ কিন্তু এই ডেভেলপ ডিলে আছে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে ল্যাক এন্ড লস। হ্যাঁ, মানে তার অপূর্ণতা, সে চাইছিল কিন্তু কোনো কারণে তার ভিতরে পুষ্টির অভাবে হতে পারে নাই। আর এখানে হচ্ছে তার পুরা পুষ্টি আছে, কিন্তু তার মানে বংশগত ভাবে সে ঢিলে। একজন যে খরবত, আমরা যে ডাউফিশ যেগুলা দেখি, মানে বামন, এরা তো খাওয়া দাওয়া পুষ্টি সবই ঠিক আছে, কিন্তু তারা চরিত্রগত দিক থেকে কিন্তু তাদের ভিতরে এই খর্বতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। টনসিলাইটিস এবং সেক্সুয়াল যে কোনো বিষয়, মানে সেক্সুয়ালে যদি দেখা যাচ্ছে যে সে ইনঅ্যাক্টিভ বা তার অ্যাভার্সন সেক্সুয়ালের ব্যাপারে, তাহলে কিন্তু আমরা একবার এই ইয়ের কথা ভাবতে পারি, ব্যারাইটা কার্ভের কথা ভাবতে পারি। এই দেখেন এখন টনসিলের কথাটা চলে আসলো, আমরা একটু টনসিলের রোগী ট্রিটমেন্ট করি। হ্যাঁ, ক্রনিকের ভিতরে অ্যাকুইট, যেমন টনসিলে তো অনেক রোগী আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ, যদি ভালো ডাক্তার হন। আমি তো প্রথম দিনই বলেছি, আমাদের সমাজে ভালো ডাক্তারের অভাব, রোগীর অভাব নাই। কত যে রোগী এবং কত যে ক্রনিক রোগী, আপনারা চিন্তাও করতে পারবেন না। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন জীবনে আপনারা কি করলেন এই হোমিওপ্যাথি লাইফটা। যেমন স্বাভাবিক একটা টনসিল, কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি বলবেন যে আপনার টনসিল কিভাবে হয়েছে, বাস শীতকালে খুব ঠান্ডা বাতাস, হঠাৎ করে ঠান্ডা লাগে আমার টনসিল হয়ে গেছে। কি রেমেডি ভাবতে পারি আমরা এখানে, বলেন তো দেখি? শীতকালে যদি ঠান্ডা লাগে টনসিল হয়, আছেন কেউ অ্যান্সার দেওয়ার মতো? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখানে কি আমি ব্যারাইটা কার্ভ বলতে পারি, কারণ তার অল্পতেই ঠান্ডা লেগে গেছে, বা তার হ্যাঁ হ্যাঁ, ব্যারাইটা কাপ তো অল্পতে ঠান্ডা লেগে হয়, কিন্তু যদি আপনাকে এটা বলে যে আমার শীতকালে খুব বাতাস লাগলো, হঠাৎ করে আমার টনসিল লেগে গেল, এই হঠাৎ কথাটা থাকা মানে কিন্তু আমরা অ্যাকোনাইট বলতে পারি। অলরেডি কিন্তু আমি অ্যাকোনাইট একটা আলোচনা করেছিলাম। তো যাই হোক, এরকম আছে অনেক। আবার দেখতেছেন যে অনেকে এসে বলতেছে যে টনসিল ফুলে গেছে, লাল হইছে, ধপধপানি ব্যথা, কিংবা পানি দিলে খুব বেশি খারাপ লাগতেছে, তাহলে কিন্তু আমরা বেলোডোনার কথা চিন্তা করতে পারি। এগুলি খুব শর্টের কারণে, আমি অ্যাকুইট কিন্তু বলেছি, নট ক্রনিক। অ্যাকুইটের ক্ষেত্রে, মানে তরুণ রোগের ক্ষেত্রে, তরুণ রোগের ক্ষেত্রে তারা সবকিছু দেখার তো বিষয় নাই, এখানে তো আমি প্যাথোলজিটা তার খেয়াল করবো, তার প্যাথোলজিটা কিভাবে গ্রো করছে। হ্যাঁ, অনেক আছে, যেমন অ্যামোমিলা আছে, স্পঞ্জিয়া আছে, হিপারসালফার আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, স্টেমোনিয়াম আছে, কোনিয়াম আছে, মার্কিউলাস আছে, তারপর আপনার ব্যারাইটা কার্ভ আছে, অনেক, মানে এগুলো আসলে মানে ইয়ের শেষ নাই। তো যাই হোক, আসলে সময় তো কম, অলরেডি পার হয়ে গেছে। হ্যাঁ, সময়, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। সরি, রেকর্ডিং অফ করব? হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন। আমি মোটামুটি যতটুকু আমার হয়ে, কারণ সময় তো শেষ, এখন অন্য ক্লাসে জয়েন করতে হবে, অন্যজনকে কেন আমি অন্য ক্লাস থেকে বঞ্চিত করব।